জাতীয় ঐকমত্য কমিশন, বিশেষ করে কমিশনের প্রধান, অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পটভূমি বিষয়ে আপনারা সকলেই অবগত আছেন। 12 ফেব্রুয়ারি 2005 তারিখে এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা তাঁর নেতৃত্বে এবং সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেন। গত 15 ফেব্রুয়ারি 2025 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে কমিশনের কাজের উদ্বোধন করেন। এই কমিশনের দায়িত্ব হল রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে গুরুত্বপূর্ণ কতগুলো সংস্কারের বিষয়ে ঐকমত্য পৌঁছানো এবং একটি জাতীয় সনদ প্রণয়ন করা। আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই যে গত 5.5 মাসে কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যক সুপারিশ বা সংস্কার প্রস্তাবের ব্যাপারে জাতীয় ঐকমত্য অর্জন সম্ভব হয়েছে। এসব বিষয়ে আলোচনার সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে অভূতপূর্ব সৌহার্দ্য ও সম্প্রীতির বিষয়টি ছিল বিশেষভাবে লক্ষণীয়। জাতীয় ঐকমত্য কমিশন 6টি কমিশনের প্রতিবেদনসমূহের মধ্যে 5টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন থেকে 166টি গুরুত্বপূর্ণ সুপারিশ স্প্রেডশিট আকারে 38টি রাজনৈতিক দল ও জোটের কাছে তাদের মতামতের জন্য প্রেরণ করেছিল। 166টি সুপারিশের মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশ ছিল 70টি, নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে 27টি, বিচার বিভাগ সংক্রান্ত 23টি, জনপ্রশাসন সংক্রান্ত 26টি এবং দুর্নীতি দমন কমিশনের সুপারিশ ছিল 20টি। সেই সময় পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলো এই স্প্রেডশিটে অন্তর্ভুক্ত করা হয়নি এই বিবেচনায় যে সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা সম্ভব। রাজনৈতিক দল এবং জোটগুলোর কাছ থেকে পাওয়া স্প্রেডশিটে এবং বিস্তারিত লিখিত মতামতের প্রেক্ষিতে কমিশন গত 20 মার্চ তারিখে রাজনৈতিক দল এবং জোটগুলোর সঙ্গে আলোচনা শুরু করে। এই আলোচনা 19 মে 2025 তারিখ পর্যন্ত অব্যাহত থাকে এবং সে সময় 32টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে 44টি অধিবেশন অনুষ্ঠিত হয়। আলোচনার সুবিধার্থে কয়েকটি দলের সঙ্গে একাধিক দিনও বৈঠক করা হয়েছিল। প্রথম পর্যায়ে গঠিত 6টি কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি 5টি কমিশন তাদের মোট 165টি সুপারিশকে আশু বাস্তবায়নযোগ্য বলে চিহ্নিত করে সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের কাছে প্রেরণ করে। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংক্রান্ত 14টি, বিচার বিভাগ সংস্কার কমিশন সংক্রান্ত 50টি, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন সংক্রান্ত 51টি, জনপ্রশাসন সংস্কার কমিশন সংক্রান্ত 32টি এবং পুলিশ সংস্কার কমিশন সংক্রান্ত 18টি সুপারিশ অন্তর্ভুক্ত ছিল। কমিশন মনে করে যে এইসব সুপারিশ নির্বাহী সিদ্ধান্ত, বিধি প্রণয়ন অথবা অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। উল্লেখ্য যে এই সুপারিশগুলো বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদনে আছে এবং এগুলো রাজনৈতিক দল এবং জোটসমূহের কাছে পাঠানো 166টি সুপারিশের অন্তর্ভুক্ত ছিল না। সরকার এরই মধ্যে 18টি সুপারিশ পূর্ণাঙ্গরূপে, 12টি সুপারিশ আংশিকভাবে বাস্তবায়ন করেছেন বলে ঐকমত্য কমিশনকে জানিয়েছেন। এছাড়া এখন 92টি সুপারিশ বাস্তবায়নাধীন রয়েছে। আপনাদের অনেকের স্মরণে থাকবে যে আলোচনার প্রথম পর্বের শেষে 26 মার্চ তারিখে কমিশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিষয়ে অগ্রগতি সবাইকে অবহিত করা হয়। সেই পর্বের আলোচনায় 62টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় এবং সেগুলোর পূর্ণাঙ্গ তালিকা রাজনৈতিক দল ও জোটগুলোর কাছে গত 30 জুলাই
পৌঁছে দেওয়া হয়। আমরা আজকে আপনাদের কাছে এই তালিকা সরবরাহ করব। সময়ের স্বল্পতার বিবেচনায় আমি এই ৬২টি বিষয়ে যে ঐক্যমত্য হয়েছে তার তালিকা পাঠ করছি না, কিন্তু আপনাদের কাছে তালিকাটা আজকে দেয়া হবে। প্রথম পর্বের আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন, উভয় কক্ষের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে মনোনয়ন, রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া, সংবিধান বিষয়ক অপরাধ ও সংবিধান সংসদে সীমাবদ্ধতা বিষয়ক বিদ্যমান সংবিধানের ৭ ক ও ৭ খ অনুচ্ছেদ বিলুপ্ত করা, নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন অনুষ্ঠান, সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও মর্যাদা নিশ্চিত করার জন্য সংবিধানে এই মর্মে বিধান যুক্ত করা যে বাংলাদেশ একটি বহুজাতি, বহুধর্মী ও বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার বিধান সংবিধানে যুক্ত করা, সাবেক বিচারপতিদের জন্য পালনীয় আচরণবিধি প্রণয়ন, সুপ্রিম কোর্টের অধীন স্বাধীন স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা, যার উপর বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম, বাজেট প্রণয়ন, অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব ন্যস্ত করা হবে। সুপ্রিম কোর্ট জেলা ইউনিটের সমন্বয়ে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করা হবে, স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠন করা হবে এবং আইনজীবী সমিতি নির্বাচনে দলীয় রাজনীতির প্রভাব বিলোপ করা হবে। এর বাইরে জনপ্রশাসন সংক্রান্ত বেশ কিছু বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়, যেমন স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন, তথ্য অধিকার ২০০৯ এর সংশোধন, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩ এর সংশোধন, ৩টি পাবলিক সার্ভিস গঠন এবং 2টো বিভাগ প্রতিষ্ঠা করা। দুর্নীতি দমন ব্যবস্থা নিশ্চিত করতে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার রোধে সংবিধান সংশোধন বিষয়ে ঐক্যমত্য হয়। বৈধ উৎসহীন আয়কে বৈধতা দানের চর্চা বন্ধ করা, নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতা ও শুদ্ধাচার নিশ্চিত করা, দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 32 ক ধারা বিলুপ্ত করা, আয়কর আইন 2023-এর ধারা 309-এর সংশোধন। এগুলো হচ্ছে প্রথম পর্যায়ে যে বিষয়গুলোতে ঐক্যমত্য হয়েছিল তার কিছু কিছু দিক। প্রথম পর্বের আলোচনায় এটা প্রতীয়মান হয় যে বিভিন্ন সংস্কার কমিশনের পক্ষ থেকে দেয়া সুপারিশসমূহের ভেতর 25টি সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দল ও জোটসমূহের মত পার্থক্য এতটাই ব্যাপক যে এসব বিষয়ে আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নেই। সেই বিবেচনায় কমিশন দ্বিতীয় পর্যায়ের আলোচনা থেকে বেশ কিছু বিষয়ে বাদ দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংসদের মেয়াদ হ্রাস করে 4 বছর করা, বাংলাদেশকে 4টি প্রদেশে বিভক্ত করা, সংবিধানের প্রযোজ্য ক্ষেত্রগুলোতে রিপাবলিকের বাংলা হিসেবে নাগরিকতন্ত্র এবং পিপলস রিপাবলিক অব বাংলাদেশের অনুবাদ হিসেবে জনগণতন্ত্রী বাংলাদেশ ব্যবহার করা, রাজনৈতিক দলগুলো কর্তৃক নিম্নকক্ষের মোট আসনের ন্যূনতম 10% আসনে তরুণীদের মধ্য থেকে প্রার্থী মনোনীত করা, সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে 21 বছর করা, একটি স্থানীয় সরকার কমিশন প্রতিষ্ঠা করা, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের আয়োজন করা, বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের পর্যবেক্ষণের জন্য যেমন সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে, তেমনিভাবে জেলা নাগরিক কমিটি ও উপজেলা নাগরিক কমিটি গঠন করা, দেশের পুরাতন 4টি বিভাগের সীমানাকে 4টি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করা, বিদ্যমান জেলা পরিষদ ব্যবস্থা বাতিল করে জেলা পরিষদ সমূহের সকল সম্পত্তি প্রস্তাবিত প্রাদেশিক সরকারের কাছে হস্তান্তর করা, প্রস্তাবিত প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনের সুপারিশের আলোকে ঢাকা মহানগরী, টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জকে নিয়ে প্রাদেশিক সরকারের সমপর্যায়ের ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট করা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদটি বিলুপ্ত করা, পৌরসভার চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বারদের ভোটে নির্বাচন করা এবং মন্ত্রী, প্রতিমন্ত্রীদের একান্ত সচিব, সহকারী একান্ত সচিব মন্ত্রীদের অভিপ্রায় অনুসারে সিভিল সার্ভিসের বাইরে থেকে নিয়োগ করা। এই বিষয়গুলো যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে এতটাই মতপার্থক্য ছিল যে এগুলো ঐকমত্য কমিশন দ্বিতীয় পর্যায়ে আলোচনার জন্য আর উপস্থাপন করেনি এবং এগুলো সুপারিশের বাইরে রেখেছে। প্রথম পর্যায়ের আলোচনায়
কিছু বিষয়ে নীতিগত ঐকমত্য হলেও প্রক্রিয়া এবং পদ্ধতিগত বিষয়ে ঐকমত্য হয়নি। কমিশন সেই সব বিষয় দ্বিতীয় পর্বের আলোচনায় উত্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। এর মধ্যে কয়েকটি বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। এগুলো হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা, সংসদে নারী প্রতিনিধিত্ব, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রের মূলনীতি। এর বাইরেও কয়েকটি বিষয় ছিল, কিন্তু আমি চারটি বিষয় বিশেষভাবে উল্লেখ করছি এই কারণে যেগুলোকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছি। প্রাথমিক পর্যায়ের আলোচনায় 100 সদস্যের সমন্বয়ে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অর্থাৎ বর্তমান জাতীয় সংসদের অতিরিক্ত একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠা ও নির্বাচন করার বিষয়ে 2/3 বেশি দল একমত হয়। কিন্তু উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে সেই বিষয়ে সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে, যাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলেই সাধারণত অভিহিত করা হয়, এর বিপরীতে কিছু দল জাতীয় সংসদের নির্বাচনে প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে প্রতিষ্ঠার প্রস্তাব দেয়। দ্বিতীয় বিষয় হচ্ছে জাতীয় সংসদের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং নিশ্চিত করার বিষয়। জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং নিশ্চিত করার জন্য সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব ছিল জাতীয় সংসদের আসন 400-তে উন্নীত করে 100 আসনে কেবলমাত্র নারী প্রার্থীদের মধ্যে নির্বাচন করা। এই 100 আসন হয় বিদ্যমান 3 আসনের এলাকায় একটি আসন নির্ধারণ করে কিংবা 400 আসনে বিভক্ত করে ঘূর্ণায়মান পদ্ধতিতে 100 আসনে নির্বাচনের প্রস্তাব দেয়া হয়েছিল। নারী আসন 100-তে বৃদ্ধির ব্যাপারে প্রায় 3/4 দল একমত হলেও তার প্রক্রিয়া নিয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। কিছু দল ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচনের প্রক্রিয়ার পক্ষে, কয়েকটি দল জাতীয় সংসদে নির্বাচনে প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে বিদ্যমান ব্যবস্থায় এবং কিছু দল জাতীয় সংসদের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে আসন বন্টনের কথা বলে। অর্থাৎ প্রক্রিয়াটি নিয়ে একাধিক ধরনের মতামত আসলে পাওয়া গিয়েছিল। তৃতীয় বিষয়টি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে যে আলোচনা, তাতে দেখা যাচ্ছে যে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব করে। এর বাইরে 2টি দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া গিয়েছিল, কিন্তু এ বিষয়ে অধিকাংশ দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া যায়নি। 4 নম্বর বিষয় হচ্ছে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব। সেখানে প্রস্তাব করা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করা হবে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার বিষয়ে 3/4 বেশি দল একমত হয়। অর্থাৎ বহুত্ববাদ শব্দটি বাদ দেওয়া হলে এই দলগুলো সংবিধানে রাষ্ট্রের মূলনীতি বিষয়ে একমত হয়। তবে এই একমত হওয়া দলগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী সহ কমপক্ষে 5টি দল এইসব নীতির সঙ্গে আরও কয়েকটি বিষয়, যেমন আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, যা সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল, তাও যুক্ত করার প্রস্তাব দেয়। অন্যদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ 5টি দলের পক্ষ থেকে বলা হয় যে 1972 সালের সংবিধানের মূলনীতি যা বিদ্যমান সংবিধানে আছে তা অব্যাহত রাখতে হবে। এইসব প্রেক্ষাপটে কমিশন এইসব বিষয় দ্বিতীয় পর্বের আলোচনায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। 2রা জুন 2025 তারিখে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এক অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় পর্বের আলোচনার উদ্বোধন করেন। এই পর্বে আলোচনার জন্য 20টি মৌলিক কাঠামোগত বিষয় অন্তর্ভুক্ত করা হয়। এগুলো হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, যার মধ্যে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ এবং উপজেলা পর্যায়ে অধস্থন আদালতের সম্প্রসারণ ছিল, জরুরি অবস্থা ঘোষণা,
প্রধান বিচারপতি নিয়োগ, সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি, যা পরে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের বাছাই কমিটি নামে উপস্থাপিত, এবং শেষ পর্যন্ত নির্বাচন কমিশন গঠন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত আলাদা প্রস্তাব হিসেবে যা গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল, পুলিশ কমিশন গঠন, সংসদে নারী প্রতিনিধিত্ব, উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি, এখতিয়ার ইত্যাদি, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, ইলেকটোরাল কলেজ, তত্ত্বাবধায়ক সরকার, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব, রাষ্ট্রের মূলনীতি এবং রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, যা বিদ্যমান সংবিধানের 48(3) অনুচ্ছেদে বিবৃত আছে। আলোচনার জন্য সংবিধান সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি উত্থাপিত হবার পর এই বিষয়ে ব্যাপক আলোচনার প্রেক্ষিতে কমিশন একাধিকবার সংশোধিত প্রস্তাব উপস্থাপন করে। এর কর্মপরিধি ও কাঠামোর ব্যাপারেও একাধিকবার সংশোধনী দেওয়া হয়েছে, কিন্তু এই বিষয়ে সুস্পষ্ট ঐকমত্য না হওয়ায় কমিশন, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত আলাদাভাবে সংবিধানে যুক্ত করার প্রস্তাব উত্থাপন করে। কিন্তু তা সত্ত্বেও একমাত্র নির্বাচন কমিশন ছাড়া অন্য কমিশনগুলো এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে 5টি দলের নোট অফ ডিসেন্ট সহ গৃহীত হয়। সংসদে নারী আসন বৃদ্ধি এবং সরাসরি ভোটে নির্বাচন বিষয়ে মোট 5 দিন আলোচনা হয়। কমিশনের পক্ষ থেকে একাধিক সংশোধিত প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। এই সব প্রস্তাবের লক্ষ্য ছিল জাতীয় সংসদে নারীদের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিত করা। কিন্তু যদিও নারী আসন বৃদ্ধি করে 100 আসনে উন্নীত করার ব্যাপারে কার্যত প্রায় সব দল একমত, কিন্তু কি প্রক্রিয়ায় তা বাস্তবায়িত হবে সেই বিষয়ে কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে শেষ পর্যন্ত বিদ্যমান পরোক্ষ নির্বাচন ব্যবস্থা বহাল রেখে পর্যায়ক্রমিকভাবে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত হয়। এটা কমিশনের কাছে অত্যন্ত দুঃখজনক যে এই সিদ্ধান্তের ব্যাপারে দলসমূহের পক্ষ থেকে সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্বের আলোচনায় 11টি বিষয়ে কোনো ধরনের ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট ছিল না। বাকি 9 বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত ছাড়া যেসব প্রস্তাব গৃহীত হয়েছে তার 1. সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, 2. নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, 3. রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, 4. বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, যার মধ্যে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ এবং উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ আছে, 5. জরুরি অবস্থা ঘোষণা, 6. প্রধান বিচারপতি নিয়োগ, 7. সংবিধান সংশোধন, 8. প্রধানমন্ত্রীর মেয়াদকাল, 9. নির্বাচন কমিশন গঠন, 10. পুলিশ কমিশন গঠন এবং 11. নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব। ভিন্ন মত সহ যেসব প্রস্তাব গৃহীত হয়েছে তার মধ্যে সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত ব্যবস্থা, সংসদে নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রের মূলনীতি এবং রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব। রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনার সময় কমিশনের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদের একটি প্রাথমিক খসড়া দল ও জোটগুলোকে গত 28শে জুলাই প্রেরণ করা হয়েছে। এই প্রাথমিক খসড়ায় সনদের পটভূমি, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কয়েকটি অঙ্গীকারের উল্লেখ আছে। খসড়াটি কার্যত একটি টেমপ্লেট হিসেবে প্রস্তাবিত হয়েছে এবং এই বিষয়ে দলসমূহকে তাদের মতামত পাঠাতে অনুরোধ করা হয়েছে। এই খসড়ায় বিবৃত সকল বিষয়
বিশেষত অঙ্গীকারের অংশটি কমিশনের সুনির্দিষ্ট প্রস্তাব নয়। দলসমূহের মন্তব্যের ভিত্তিতে এই অংশে আরও বিষয় যুক্ত হবে এবং এগুলো সংশোধিত হবে। প্রস্তাবিত খসড়ার বিষয়ে অনেকগুলো দলের মতামত পাওয়া গেছে। এই সব মতামতকে সন্নিবেশিত ও সমন্বয় করে আগামী কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ খসড়া কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোটসমূহের কাছে পাঠানো হবে। ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। ওই আলোচনার আলোকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসবে কমিশন। আমরা আশা করি যে এই প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যেই একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। এবছরের মার্চ মাস থেকে বিভিন্ন পর্যায়ের আলোচনায় রাজনৈতিক দল এবং জোটসমূহের নেতৃবৃন্দ যে আন্তরিকতা এবং সৌহার্দ্য দেখিয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব। সেই জন্য কমিশনের পক্ষ থেকে আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলো নমনীয়তা দেখিয়েছে বলেই অনেক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা গেছে। আমরা আশা করি সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করা, বেগবান করা এবং ঐকমত্যের বিষয়গুলো বাস্তবায়িত ও টেকসই করার জন্য রাজনৈতিক দলগুলো তাদের আন্তরিকতা এবং নিষ্ঠা প্রদর্শন অব্যাহত রাখবেন। একথা স্মরণ করা দরকার যে গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আমাদের সমাজ, রাষ্ট্র, আইন ও নীতি কাঠামোকে নতুন করে সাজানোর এক ঐতিহাসিক সুযোগ এবং দায়িত্ব আমাদের সামনে হাজির হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কতগুলো সুনির্দিষ্ট এবং সুদূর প্রসারী সংস্কার বাস্তবায়নের মাধ্যমেই আমাদের পক্ষে জুলাই অভ্যুত্থানের বীর সেনানীদের রক্তের ঋণ স্বীকার করা সম্ভব হবে। সেই জন্য রাজনৈতিক দলগুলো তাদের সর্বোচ্চ প্রচেষ্টা জারি রাখবেন এবং নাগরিকরা তাদের এই দায়িত্ব বারংবার স্মরণ করিয়ে দেবেন। এই প্রত্যাশায় আজ আমি এই পর্যন্তই বলছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা কয়েকটি প্রশ্ন নেব, তার আগে আপনাদের কাছে লিখিত বক্তব্যটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান এবং বিচার প্রধান ছিলেন, এখন কমিশনের সদস্য। তো আমরা রাইদুল ইসলাম চৌধুরী। সনদ, জাতীয় জুলাই সনদ তৈরি এখন আজ করছে, আপনি কি কোনো অস্বস্তিতে আছেন কিনা? প্রথম বিষয় হচ্ছে যে স্থানীয় শাসন ব্যবস্থা সংক্রান্ত, বিশেষ করে জাতীয় সংসদের সদস্যদের যে প্রভাব থাকে, যা আইনত আসলে বৈধ নয়। কারণ হচ্ছে বাংলাদেশের একটি আদালতেরও একটি রায় আছে এই বিষয়ে, যে আসলে যেভাবে স্থানীয় পর্যায়ের কার্যক্রমে জনপ্রতিনিধিরা অথবা জাতীয় সংসদের সদস্যরা যুক্ত হন, সেটা তাদের থাকার কথা না। তার সত্ত্বেও এটা অব্যাহত আছে। এরই পরিপ্রেক্ষিতে আচ্ছা, একটু চুপ করলে আমার মনে হয় সকলের শুনতে সুবিধা হবে। তার সত্ত্বেও সেটা উল্লেখ করার বিষয় যে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে যে 62 বিষয়ে প্রাথমিক পর্যায়ে ঐকমত্য তৈরি হয়েছে, তার মধ্যে কিছু কিছু বিষয় আছে যেখানে এই ব্যবস্থা করার কথা, বা স্থানীয় পর্যায়ে যেন জনপ্রতিনিধিদের যে অস্বাভাবিক প্রভাব বিস্তারের প্রক্রিয়া সেটা নিয়ন্ত্রণ করা হয়, সে ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব আছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যেটা আপনি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর কোনো দল সনদের ভিত্তিতে নির্বাচনের কথা বলছেন। এখন নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে তো জাতীয় ঐকমত্য কমিশন যুক্ত নয়। জাতীয় ঐকমত্য কমিশনের দায়িত্ব হচ্ছে একটি জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করা
সেই লক্ষ্যে আমরা জাতীয় সনদ প্রণয়নের কথা বলেছি, যেটাকে আমরা জুলাই জাতীয় সনদ বলে চিহ্নিত করেছি। সেটার বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে সেটা নিয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলব, যেটা আমরা বলেছি, এবং আমরা পরে রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনা করব। আমরা মনে করছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আমাদের দিক থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা এখন এই যে ঐকমত্যগুলো প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন বিষয়ে, সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়াটি কীভাবে। আরেকটি বিষয় যেটা আমি উল্লেখ করেছি যে এটা অনেকেই সঙ্গত কারণে তুলছেন যে এর বাধ্যবাধকতা কি হবে। আমি বলেছি যে ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলব, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলব। আমি রিয়াদ করিম, আমি প্রথম সিনিয়র রিপোর্টার। আমি দুইটা বিষয় জানতে চাইব। প্রথমত হচ্ছে যে আপনি নিজেই সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন, তো আপনারা যে সংস্কার প্রস্তাব তৈরি করেছিলেন তার অন্যতম 7টা লক্ষ্য নির্ধারণ করেছিলেন। এর অন্যতম ছিল যে যাতে ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরুত্থান না হয় এবং সাংবিধানিকভাবে একনায়কতন্ত্র ফিরে আসার পথ বন্ধ করা যায়। তো যেভাবে আপনারা এনসিসি বা ক্ষমতা ভারসাম্যের জন্য যেসব প্রস্তাব এনেছিলেন তার বেশিরভাগ ক্ষেত্রে ঐকমত্য খুব স্পষ্টভাবে হয়নি। সেই ক্ষেত্রে আপনাদের যে লক্ষ্য ছিল যে ফ্যাসিবাদের পুনরুত্থান বা সাংবিধানিক একনায়কতন্ত্র আটকানো, সেটা কতটুকু পূরণ হবে, এক। আর দুই হচ্ছে নির্বাচন সামনে সুনির্দিষ্ট তারিখ চলে এসেছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান এখানে আছেন, আপনারা 14টা সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে সম্পর্কে আপনারা কিছু জানেন কিনা? আর আমরা যেটা জানি যে নির্বাচন কমিশন নিজেরাও কিছু আইনবিধি নিজেদের মতো করে সংস্কার করছে, তাহলে এটা কনফ্লিক্ট করে কিনা, এই ক্ষেত্রে আপনাদের পরামর্শ। যে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে যে লক্ষ্যগুলো নির্ধারিত হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ক্ষমতার ভারসাম্য। সুনির্দিষ্ট প্রস্তাব ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। কেবলমাত্র সরাসরিভাবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের প্রশ্নটাকেই বিবেচনা করা দরকার নয়। আমরা মনে করি তার অতিরিক্ত হিসেবে, যেমন ধরুন জাতীয় সংসদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কমিটিতে বিরোধী দলের নেতৃত্ব প্রতিষ্ঠা করা, সভাপতিত্ব প্রতিষ্ঠা করার কারণে আমাদের ধারণা যে নির্বাহী বিভাগের ক্ষমতার উপর এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা করা যাচ্ছে। এর বাইরেও প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেটা আমরা বলেছি যে প্রধানমন্ত্রী যেটা ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং এ বিষয়ে কোনো ভিন্নমত আসলে নেই যে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরে সীমিত করা, সেটা যদিও নোট অফ ডিসেন্ট আছে, তবু যেটা অধিকাংশ দলের দিক থেকেই বক্তব্য সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যেন একই সঙ্গে দলের প্রধান না হন। আমরা আশা করছি যে এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এই প্রক্রিয়াগুলোর বাইরেও আরও কিছু বিষয় আছে, সেগুলো আসলে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করার চেষ্টা করবে। পাশাপাশি এটাও বলি যে কেবলমাত্র সাংবিধানিক ব্যবস্থা দিয়েই যে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করা যাবে তা নয়। এটা আমরা তখনও বলেছি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন করার একটা বড় রকমের সুযোগ তৈরি হয়েছে, প্রয়োজন আছে। আমরা আশা করছি যে রাজনৈতিক দলগুলো সেগুলোকে বিবেচনায় নেবে। এটা আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নির্বাচন ব্যবস্থার সংস্কার সংক্রান্ত সংস্কার কমিশনের প্রস্তাবগুলো, তার মধ্যে আশু বাস্তবায়নের জিনিসগুলো আমরা বেশ কিছু বিষয় সরকারকে অবহিত করেছি, কিছু কিছু বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে, অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিছু কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা সেগুলো লক্ষ্য করছি, আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি। আমাদের সকলের লক্ষ্য, নাগরিক হিসেবে সকলের লক্ষ্য তো একটাই, একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন, যার মধ্য দিয়ে আমরা আসলে জনপ্রতিনিধি তৈরি করতে পারি। সেটা যে কাঠামোরই হোক, জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য নির্বাচনের একটা ব্যবস্থা করতে হবে। আমরা আশা করি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে যে কাঠামোগত পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে। আমরা এই জন্য সরকারকে বারবার অনুরোধ করেছি,
নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি। নির্বাচন কমিশনের সাথে আমরা একবার বৈঠকও করেছি আনুষ্ঠানিকভাবে। আমরা আশা করছি এগুলো কনফ্লিক্টে হবে না। যে সমস্ত ক্ষেত্রে কনফ্লিক্টিং হবে আমরা আশা করব যে সেগুলোকে বিবেচনায় নিয়ে যেন সংস্কারের পথে কোনো রকম বাধাবিঘ্ন সৃষ্টি না হয়, কেননা এইটা একটা বড় লক্ষ্য যে এই সংস্কারগুলো করতে হবে। নির্বাচন ব্যবস্থার সংস্কার না করলে আসলে আমাদের গত 14-15 বছরের একটা বড় সংকট হচ্ছে নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়া এবং পরিকল্পিতভাবে সেটাকে ধ্বংস করা। সেটাকে পুনর্গঠন করার ক্ষেত্রে সংস্কারটা জরুরি, এটা আমরা মনে করি। নির্বাচন কমিশনও আমরা আশা করি মনে করেন এবং তারা সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন। স্যার, আমার নাম কাজী সোহাগ, আমি বাংলাদেশ পত্রিকা। সাফল্য বিষয়টা সবসময় আসলে পার্সপেক্টিভের উপর নির্ভর করে। আমরা আমাদের দিক থেকে যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে কিছু সংস্কারের বিষয়ে যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। আমরা সেই অর্থে জুলাইয়ের মধ্যে সেই কাজটা শেষ করতে চেয়েছিলাম। সেদিক থেকে আমি বলবো যে হ্যাঁ, আমরা জুলাই মাসের 31 তারিখের মধ্যে ওই জায়গায় উপনীত হতে পেরেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তত পক্ষে ধরুন 62টা পূর্ববর্তী সময়, পরবর্তী সময়ে 19টি, এর মধ্যে অন্তত পক্ষে 10টির ক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি কোনো রকম ডিসেনশন। এই জায়গার থেকে যদি আপনি বিবেচনা করেন বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে এটা একটা বড় রকমের অর্জন। সেজন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোকে আমাদের ধন্যবাদ দিতে হবে। তারা যে নমনীয়তা দেখেছেন, আলোচনা করেছেন, সময় দিয়েছেন, চেষ্টা অব্যাহত রেখেছেন, গবেষণা করেছেন, সেই জন্য তাদেরকে আমরা বারবার আন্তরিক ধন্যবাদ জানাই। এটা কেবল কমিশনের দায়িত্ব নয়, কমিশন অনুঘটকের কাজ করেছে, কমিশন সহযোগিতা করেছে। এর বাইরে কমিশনের দায়িত্ব হচ্ছে যে শেষ পর্যন্ত যাতে সকলে মিলে আমরা একটা সনদের জায়গায় আসতে পারি। ঐকমত্যগুলো হয়েছে। আপনার প্রথম প্রশ্ন যেটা অনেকেই বলছেন যে বাইরে আমাদেরকে এইভাবে কিছু জানানো হয়নি কমিশন, রাজনৈতিক রেটরিকের একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে তারা বলছেন, আমরা তো তারা এটাও বলছেন যে তারা আলোচনা অব্যাহত রাখবেন। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা এই কাজটায় সহযোগিতা করতে চাই। আমরা আশা করি যে একটি সনদ স্বাক্ষরিত হবে। সনদ স্বাক্ষরের ব্যাপারটার জন্য অন্যান্য যে বিষয় সেগুলিতে আমরা কাজ করছি। আপনি কমিশনের মেয়াদকাল সম্পর্কে প্রশ্ন করেছেন। কমিশনের মেয়াদ নির্ধারণ করবেন সরকার। আমরা আগামী যে দিন সাথে কাছে কাজ করব, এর মধ্যে কতটা অগ্রসর হওয়া যাবে সেটা রাজনৈতিক দল এবং আমাদের বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনার উপর নির্ভর করবে। সরকার যদি মনে করে যে আসলে কমিশনের মেয়াদ বৃদ্ধি করা দরকার, তাহলে সরকার সেই সিদ্ধান্ত নেবে। আমরা সবসময় কাজের অগ্রগতি, যেটা এই কমিশনের প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা অবহিত করেছি, আপনারা এটা জানেন, আপনারা দেখেছেন, প্রায় তো ওনার সাথে দেখা করে কমিশন, আমরা সেটা অবহিত করতে থাকব। তার বিবেচনায় যদি এটা মেয়াদ বৃদ্ধির প্রয়োজন হয় তিনি সিদ্ধান্ত নেবেন। স্যার, আমি শাহনাজ পারভীন, অ্যালিস, কাজ করি দৈনিক খবরের কাগজে। অন্তর্বর্তী সরকার। আচ্ছা, ঠিক আছে। আমি আসলে যিনি প্রশ্ন করেন তাদেরকেই, সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থার সংস্কার সংক্রান্ত কিছু প্রস্তাব আসুক, কিছু প্রস্তাব দীর্ঘমেয়াদে করার কথা বলা হয়েছে। সেই বিবেচনার থেকেই কিছু কিছু প্রস্তাব যেগুলো আমরা দিয়েছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে দেওয়া, তার কিছু কিছু বাস্তবায়িত হচ্ছে। এবং সরকারের পক্ষ থেকে আমি আজকে যেটা আপনাদের বললাম যে সরকারের পক্ষ থেকে কিছু যে তালিকাটা দেওয়া হয়েছে তাতে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে যেগুলি নির্বাচন সংশ্লিষ্টও বটে। ফলে আমরা আশা করছি যে ইতিমধ্যে যে সমস্ত সংস্কার পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো কমিশনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। আমরা এই বিষয়ে আশা রাখতে চাই যে এখনও যে সময়টা আছে তার মধ্যে কিছু কিছু কাঠামোগত পরিবর্তন, কিছু কিছু প্রক্রিয়া পদ্ধতিগত পরিবর্তনগুলোর ক্ষেত্রেও কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। স্যার, আমার নাম কাউসার আজম, আমি এদিকে স্যার। ও আচ্ছা, আমার নাম কাউসার আজম, আমি নয়াদিগন্তে আছি, সিনিয়র রিপোর্টার। আমার একটু জানার জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার বিষয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে আলাপ করব, রাজনৈতিক দলগুলোর সাথেও আলাপ করবো, যেটা আমরা বলেছি। এটা হচ্ছে একটা। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে কেবলমাত্র একটা নির্বাচনী ফ্যাসিবাদী ব্যবস্থাকে পুনরুত্থান বন্ধ করতে পারবে না, সাংবিধানিকভাবে পারবে না। তার জন্য একাধিক ক্রমে প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তন প্রয়োজন, সাংবিধানিক বিধি ব্যবস্থার পরিবর্তন করা প্রয়োজন এবং নির্বাচনী ব্যবস্থাটাও পরিবর্তন করা প্রয়োজন। এগুলো পাশাপাশি
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতেও একটা পরিবর্তন করা দরকার। যে ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থান হয় যে সমস্ত কারণে, রাজনৈতিক দলগুলোর চর্চার কারণে যে সুযোগটা তৈরি হয় অন্তত পক্ষে, সেগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোকেই আসলে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং তারা করবেন সেটা আমরা আশা করি। কমিশন সেটা করতে চাপ দেবে না, কারণ হচ্ছে কমিশন কোনো অবস্থায় কোনো কিছু চাপিয়ে দিতে চায়নি, কোনো কিছু চাপ দেওয়ার কোনো রকম আগ্রহ উৎসাহ বা আমাদের ওই এখতিয়ারও নেই। সর্বশেষ যেটা আপনি বলেছেন, কেউ কেউ মানে আমরা কতটা আশাবাদী একটা সুষ্ঠু নির্বাচন হবে। দেখুন, আমাদের পক্ষ থেকে নাগরিক হিসেবে এবং এই কমিশনের সঙ্গে যুক্ত বা পূর্ববর্তী কমিশনের সঙ্গে যুক্ত, আমরা তো এই আশা দিক থেকে বিবেচনা করে এই কাজগুলো করেছি। শুধু আমরা না, বাংলাদেশের সকল নাগরিকই চান একটা সুষ্ঠু নির্বাচন, যাতে করে নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করা যায় এবং দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দিকে আমরা অগ্রসর হতে পারি। সেদিক থেকে আমরা আশাবাদী। আমার নাম সাদিকুর রহমান, আমি নিউ এক্স পত্রিকায় কাজ করি। আমার প্রশ্নটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট এসেছে, তো সনদ স্বাক্ষরিত হওয়ার পরেও এই নোট অফ ডিসেন্ট সহকারে যে পয়েন্টসগুলো, এগুলোর ভবিষ্যৎটা। ধন্যবাদ। পরিচালন ব্যয় সরকারিভাবে অডিট হবে নিঃসন্দেহে, এটা আমরা আশা করি। সরকারের পক্ষ থেকে যে সমস্ত ব্যয়ভার নির্বাহ করা হয়েছে, আমরা এই কমিশন আইন মন্ত্রণালয়ের অধীনে কাজ করেছে। আমাদের সাচিবিক সহযোগিতা আইন মন্ত্রণালয় এবং সংসদ বিষয়ক যে সচিবালয় আছে সেখান থেকে দেওয়া হয়েছে। ফলে তাদের কাছে এই হিসাবগুলো আছে এবং সরকারের পক্ষ থেকে নিঃসন্দেহে একসময় অডিট হবে কাজ হওয়ার পরে। এটা আলাদা করে কমিশন নিজের থেকে অডিট তো করবে না, কারণ সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, তাই না? আমরা সেটা তারা করবেন এবং তারা নিঃসন্দেহে জানাবেন, আমরা আশা করি। ক্লিয়ার করা দরকার যে কমিশন নিজে কোনো অর্থ খরচ করেনি। কমিশন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে কাজ করে, কিন্তু কমিশনকে সাচিবিক সহায়তা দেয় আইন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের ইচ্ছায় সংসদ সচিবালয়। সুতরাং এ সম্পর্কিত যাবতীয় খরচ নির্বাহ করে ওই দুই সচিবালয়। কমিশন শুধু তার কি সহযোগিতা দরকার কার্যক্ষেত্রে সেটা রিকোয়ারমেন্ট দেয়, রিকুইজিশন দেয় এবং দুই সচিবালয় সেটা ফুলফিল করে। আর আপনার আগের প্রশ্নটা একটু, নোট অফ ডিসেন্টের ভবিষ্যৎ কি হবে? কেউ একজন একটু মাইক্রোফোনটা দিতে পারেন ওনাকে? ইতিমধ্যেই টিআইবি একটা পর্যবেক্ষণ প্রতিবেদন দিয়েছে সরকারের 1 বছরের কার্যক্রম, এবং সেইখানে সংস্কার প্রশ্নে তারা তাদের পর্যবেক্ষণে বলেছে যে এই নোট অফ ডিসেন্ট দিয়ে যে ঐক্যমত্য হয়েছে এটা আমাদের সংস্কারের প্রত্যাশা পূরণে ঝুঁকিতে ফেলবে। আসলে আপনারা কমিশনের পক্ষ থেকে সেটা মনে করেন কিনা? নোট অফ ডিসেন্ট বিষয়ে আসলে আমরা সে কারণেই বিশেষজ্ঞদের সাথে কথা বলবো যে আসলে এই ধরনের পরিস্থিতিতে বৈশ্বিক অভিজ্ঞতাটা কি, আমাদের বাস্তবতাটা কি এবং কি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুলো বাস্তবায়ন করা গেলে এগুলো নোট অফ ডিসেন্টের যেমন গুরুত্ব আছে, পাশাপাশি এটাও আমাদের উল্লেখ করা দরকার যে যখন সংখ্যাগরিষ্ঠ দল, শুধু সংখ্যাগরিষ্ঠ দল না, এক ব্যাপক সংখ্যক দল যখন ঐকমত্যে পৌঁছায় তার যে গুরুত্ব, সেই গুরুত্ব আমাদেরকে তো বিবেচনা করতে হবে, তাই তো? ফলে আমরা আইনি দিক থেকে এবং সাংবিধানিক বিষয়গুলো নিয়ে সে কারণে আমরা আমাদের একটি অবস্থান তৈরি করলে মনে হবে যে আমরা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা কমিশনের পক্ষ থেকে সে কারণেই সিদ্ধান্ত নিয়েছি যে কমিশনের বাইরের থেকে এবং যারা সাংবিধানিক হয়তো সংবিধান সংস্কার কমিশনে বা অন্যান্য কমিশন যুক্ত ছিলেন তাদের মতামতটা আমরা বুঝতে চাই, দেখতে চাই এবং সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে চাই। টিআইবির বিশ্লেষণ সম্পর্কে আমি মন্তব্য করব না, কারণ হচ্ছে এটা টিআইবির বিশ্লেষণ। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যেটা আমরা বলতে পারি যে জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে আমরা ঐকমত্য যদি প্রত্যাশিত বলেন, আমরা তো আশা করেছিলাম সবগুলো বিষয় 166টি বিষয়ে সবাই এসে বলবেন যে ঠিক আছে আমরা সবাই একমত, চলেন আমরা আগামীকাল বাস্তবায়ন করা শুরু করি। তো সেটা তো হয়নি, এটা হওয়া সম্ভব হচ্ছিল না। আমরা সবসময়ই বলেছি, আমি ব্যক্তিগতভাবে একাধিকবার বলেছি দুটো বিষয়।
একটা হচ্ছে যে আমরা জানি সব বিষয়ে ঐকমত্য হবে না, এটা আমি কিন্তু একাধিকবার বলেছি, গত ফেব্রুয়ারি মাস থেকেই বলে এসেছি। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা কিছু চাপিয়ে দিতে চাচ্ছি না কোনো অবস্থাতেই কমিশন, ফলে কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্টের প্রশ্ন এসছে। যেমন ধরুন কিছু কিছু বিষয় আমি আজকেও বলেছি, কিছু কিছু বিষয় প্রায় 25টার মতো বিষয় প্রাথমিক পর্যায়ের আলোচনায় রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য এতটাই বড়, এতটাই বিশাল, যেগুলি আসলে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় নিলে আমরা মাসের পর মাস আলোচনা করতে পারবো, কিন্তু এক জায়গায় আসতে পারবো না। সে কারণে সেগুলো বাদও দেওয়া হয়েছে। ফলে আমরা বাস্তব বিবেচনায় এবং যেই জায়গায় এসে ঐক্যমত তৈরি করা যাবে সে চেষ্টা করেছি। আপনারা দেখেছেন যে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এটা যতটা স্বচ্ছতার সঙ্গে সম্ভব আমরা সেটা প্রচার করেছি, যাতে করে সকলে দেখতে পারে, তাই না, কে কি বলছেন, কে কি বলছেন না, সমস্ত কিছুই। তো সেদিক থেকে সেটা হচ্ছে যে আমরা এই প্রক্রিয়াকে অগ্রসর করে যতদূর সম্ভব আমরা ঐকমত্যের জায়গায় আসতে চেয়েছি, চেষ্টা করেছি, এবং আমরা মনে করি যে অনেক বিষয়ে আসলে ঐকমত্য হয়েছে, যেটা অনেকে প্রাথমিক পর্যায়ে হয়তো বিষয়ে কারো সংশয় হয়েছিল যে এতটা অগ্রসর হওয়া যাবে কিনা। তো সেক্ষেত্রে অগ্রসরের জায়গাটা আমি যেটা আগেও বললাম, সেটা হচ্ছে সাফল্য ব্যাপারটা পার্সপেক্টিভে আমরা আমাদের দিক থেকে যথাসম্ভব চেষ্টা করেছি, রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছে, কোথাও কোথাও ভিন্নমত হয়েছে। আমরা এখন এটার বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছি, তারা কিভাবে বলেন আমরা সেভাবে হয়তো পরামর্শ দিতে পারবো। বাস্তবায়নের দায়িত্ব ঐকমত্য কমিশনের নয়, ফলে ঐকমত্য কমিশন যেটা করতে পারবে সেটা হচ্ছে অন্যদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে হয়তো বড়জোর একটা পরামর্শ দিতে পারবে যে এই প্রক্রিয়া, কিন্তু সেটাও আসলে আমরা অপেক্ষা করব, দেখব, বিবেচনা করব, সিদ্ধান্ত নেব। স্যার, আমি ময়নুল বিডিনিউজ24.com থেকে বলছি। দুটো বিষয় জানা যাচ্ছে, দলগুলোর সাথে আমাদের আলোচনার এই তৃতীয় পর্যায়ে বিশেষত বিশেষজ্ঞদের মতামত পাওয়ার পর আমরা যেটা বলেছি যে প্রাথমিক একটি খসড়া দেওয়া হয়েছে সকলকে, সেই খসড়া অনুযায়ী তারা মন্তব্য করেছেন। সেই খসড়া থেকে এই সমস্ত মন্তব্যের ভিত্তিতে একটি সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া, আবারও বলি জোর দিয়ে, খসড়া আমরা আবার পাঠাবো, এবং আমরা আশা করছি আগামী 2 দিনের মধ্যে সেটা পাঠাতে পারবো। তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হন তাহলে একটা স্বাক্ষরের দিন তারিখ ঠিক করা যাবে। আর যদি এই বিষয়ে অন্য রকম মতামত থাকে সেগুলো আমাদের বিবেচনায় নিতে হবে। দ্বিতীয় প্রশ্ন এটার উত্তরটা আমি আগেও দিয়েছি, সেটা হচ্ছে এই যে কমিশনের মেয়াদ বাড়ানো হবে কিনা। কমিশনের মেয়াদ বাড়ানোর বিষয়টা সরকারের উপর নির্ভর করে, আমরা আলাদা করে সুপারিশ করব না যে মেয়াদ বাড়ানোর প্রয়োজন আছে কিনা। সেটা বাস্তব পরিস্থিতির বিবেচনায় সরকারের পক্ষ থেকে যদি মনে হয় যে এই কমিশনের মেয়াদ বাড়ানোর প্রয়োজন, আশা করি সরকার সেটা বিবেচনা করে দেখবেন। আর যদি এর মধ্যে সৌভাগ্যক্রমে আমরা আগামী 7 দিনের মধ্যে পুরো প্রক্রিয়াটা চূড়ান্ত করে ফেলতে পারি, তাহলে এই মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্নই উঠবে না। স্যার, আমার নাম খালিদা হোসেন, আমি বিটিভিতে কাজ করছি। আপনারা যে খসড়া পাঠিয়েছেন তার মধ্যে কিছু দল বলেছে যে তারা এখনই প্রস্তুত রয়েছে বিষয়টি আগামী সংসদকে বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসার জন্য, নাকি এখনই কোনো বাধ্যবাধকতা নিশ্চিত করা যায় যাতে এই অন্তর্বর্তী সরকারই এই সনদ বাস্তবায়ন করতে পারে? আমরা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিইনি, কমিশন এই বিষয়ে কোনো আমরা যেটা বলেছি সেটা হচ্ছে বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন করা, যেটা বাস্তবায়নের পথ কি হবে। রাজনৈতিক দলগুলোর অবস্থানের বিষয় আছে, তাই না? তো ফলে রাজনৈতিক দলগুলোর মতামতের উপর নির্ভর করবে, বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করবে বাস্তবায়নের পথটা কী হবে। আমরা কোনো পূর্ব নির্ধারিত অবস্থান থেকে কমিশন বাস্তবায়নের কোনো পথ ইত্যাদি সুপারিশ করছে না, সেটাই হচ্ছে আমাদের অবস্থান। তো সময়টা একটু খেয়াল রাখুন। আচ্ছা, বসবেন তারপরে রাজনৈতিক দল, তাহলে এই সময়সীমাটা কবে থেকে কবে হতে পারে, এবং রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের আলোচনার এবারে লেন্থি হবে কিনা বা শর্টকাট করবেন কিনা, এই বিষয়ে কি বলবেন? আমি যেটা আমার লিখিত বক্তব্য বলেছি সেটা হচ্ছে যে স্বল্পতম সময়ে আমরা এই পর্যায়টা শেষ করতে চাই,
যে কারণে বিশেষজ্ঞদের সাথেও যে দীর্ঘমেয়াদী আলোচনা চলতে থাকবে, দীর্ঘসূত্রী আলোচনার প্রয়োজন আছে বলে আমাদের মনে হয়। কারণ তাদের মতামতের ভিত্তিতে এবং রাজনৈতিক দলগুলো তো তাদের অবস্থান জানেন, সেগুলির ভিত্তিতে এক জায়গায় আসা যায় কিনা সেই চেষ্টাটা আমরা করব। সেটা খুব দীর্ঘমেয়াদী হবে না। পাশাপাশি যে সমস্ত প্রক্রিয়া, নির্বাচনের প্রক্রিয়া আসলে জাতীয় ঐকমত্য কমিশনের বিষয় নয়। আমরা তো নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নই, এটা সরকার এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেবেন কীভাবে অগ্রসর হবেন। আমরা আমাদের দায়িত্বটুকু পালন করেছি এই অর্থে যে আমরা যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব সেগুলো তৈরি করা হয়েছে। তার বাইরে হচ্ছে একটি জাতীয় সনদ স্বাক্ষরের জন্য আমরা চেষ্টা করছি। আমরা আশা করি যে একটা ঐকমত্য কমিশন আশা করে যে একটি জাতীয় সনদ স্বাক্ষর করা সম্ভব হবে, দ্রুতই সম্ভব হবে এবং এর বাস্তবায়নের একটি পথ নিঃসন্দেহে তৈরি হবে। এর একটি আইনি বাধ্যবাধকতার জায়গা কিংবা সাংবিধানিক বাধ্যবাধকতা কবে কখন সেটা সেইভাবেই নির্ধারিত হবে, যেভাবে বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলগুলো বলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি জানি এই প্রসঙ্গে আমি একটু বলি যে এই পুরো প্রক্রিয়ার সঙ্গে আপনারা যে একটু বসুন, পুরো প্রক্রিয়ার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার পাশাপাশি গণমাধ্যমের যে সহযোগিতা জাতীয় ঐকমত্য কমিশন পেয়েছে, আপনারা দীর্ঘ সময় দিয়েছেন, সেজন্য সমস্ত গণমাধ্যম এবং বিশেষ করে যে সাংবাদিকরা এখানে উপস্থিত আছেন, এই পুরো 5 মাসের প্রক্রিয়ায় আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। আমি কমিশনের পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই। আমরা আশা করি আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। ধন্যবাদ।